সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা আমার ক্লাস অনুসরণ করছো ও যারা আমার ক্লাস পর্যবেক্ষণ করছেন তাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স চেম্বার ও ফেসবুক পেজ পদার্থবিজ্ঞানের সৌন্দর্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 6 জ্যামিতিক আলোকবিজ্ঞান থেকে আলোচনা করব। আজ আমাদের আলোচ্য বিষয় অণুবীক্ষণ যন্ত্র। এখন অণুবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করব। অণুবীক্ষণ যন্ত্র হল যে যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র বস্তুকে আমরা স্পষ্টভাবে বিবর্ধিত আকারে দেখতে পাই, তা হলো অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র দুই ধরনের: সরল অণুবীক্ষণ যন্ত্র ও যৌগিক বা জটিল অণুবীক্ষণ যন্ত্র। সরল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিবর্ধন বেশি পাওয়া যায় না। অল্প বিবর্ধনের জন্য সরল অণুবীক্ষণ যন্ত্র ব্যবহৃত হয়, আর বেশি বিবর্ধনের জন্য আমাদের যৌগিক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহৃত হয়। সরল অণুবীক্ষণ যন্ত্রকে বিবর্ধক কাজও বলা হয়, একে আতসী কাজও বলা হয়। আতসী শব্দের অর্থ হইল আগুন। আতসী ফরাসি শব্দ। এই যন্ত্রের সাহায্যে সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে আগুন জ্বালানো যায় বলে একে আতসী কাজ বলা হয়। সরল অণুবীক্ষণ যন্ত্রে কীভাবে লক্ষ্যবস্তুর বিবর্ধন ঘটে তা আমরা এখন চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। এখানে এল একটি উত্তল লেন্স। উত্তল লেন্সের সামনে পি কিউ একটি লক্ষ্যবস্তু রাখা হয়েছে যা ফোকাস দূরত্বের মধ্যে রয়েছে। এই লক্ষ্যবস্তু থেকে আলোকরশ্মি লেন্সে অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাসে এসে তারপর চূড়ান্ত বিম্ব পি প্রাইম কিউ প্রাইম সৃষ্টি হয়, যা লক্ষ্যবস্তু যে পাশে অবস্থিত সেই পাশে সৃষ্টি হয়। চোখ দিয়ে দেখলে তখন এই পি কিউ লক্ষ্যবস্তুর বিম্ব পি ওয়ান কিউ দেখা যায়। এই বিম্ব পি কিউ এর তুলনায় বিবর্ধিত এবং অবাস্তব ও সোজা। অর্থাৎ কোনো লক্ষ্যবস্তুকে উত্তল লেন্সের প্রধান ফোকাসের মধ্যে রাখা হলে
লক্ষ্যবস্তুর একটি অবাস্তব, বিবর্ধিত ও সোজা বিম্ব সৃষ্টি হয়। এই কারণে হস্তরেখাবিদগণরা হাতের রেখা পর্যবেক্ষণ করার জন্য বিবর্ধক কাঁচ ব্যবহার করেন। এতে লক্ষ্যবস্তুর বিবর্ধিত একটি বিম্ব সৃষ্টি হয় এবং এই বিম্ব চোখের নিকট বিন্দুতে সৃষ্টি হতে হয়, অর্থাৎ স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুতে সৃষ্টি হতে হয়। নিকটতম বিন্দুতে সৃষ্টি হওয়ার ফলে বিম্বকে স্পষ্ট দেখা যায়। স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু হলো যে দূরত্ব পর্যন্ত স্বাভাবিক চোখ স্পষ্ট কোনো বস্তুকে দেখতে পায় তাকে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব বলে। এই দূরত্ব স্বাভাবিক চোখের জন্য 25 সেন্টিমিটার বা 0.25 মিটার। একে ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়। ইউ লক্ষ্যবস্তুর দূরত্ব, বি হলো বিম্বের দূরত্ব। এই লেন্সের ফোকাস দূরত্ব হলো এফ। এই বিম্ব হবে অবাস্তব, সোজা ও বিবর্ধিত। এখন এই লেন্সে অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাসে কিভাবে বিবর্ধিত হয় তার একটি সমীকরণ আমরা দেখাবো। লেন্সের সাধারণ সমীকরণ থেকে আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। মাইনাস বি বাই হলো এই লেন্সের বিবর্ধন। বিবর্ধনকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। এখানে এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ ইকুয়াল টু হলো যন্ত্রের বিবর্ধন। বিম্ব অবাস্তব বলে অবাস্তব বিম্বের দূরত্ব সর্বদা ঋণাত্মক হয় এবং এটি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব ডিতে সৃষ্টি হতে হবে। এই হলো লেন্স ও চোখের মধ্যবর্তী দূরত্ব। সুতরাং m ইকুয়ালস টু 1 প্লাস
ভি মাইনাস এ ডিভাইডেড বাই এফ। এখানে দেখা যাচ্ছে যে এর মান যত কম হবে বিবর্ধন তত বেশি হবে। এ যদি শূন্য হয় অর্থাৎ লেন্স এবং চোখ যদি কাছাকাছি একেবারে লাগানো থাকে তখন সবচেয়ে বেশি বিবর্ধন পাওয়া যায়। এ ইকুয়াল টু 0 হলে এম সর্বাধিক হয়। এখন আমরা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন নিয়ে আলোচনা করব। এই যন্ত্রের বিবর্ধন অনেক বেশি হয়। এই যন্ত্রে দুইটি উত্তল লেন্স ব্যবহার করা হয়। একটি লক্ষ্যবস্তুর সামনে রাখা হয় যা অবিলক্ষ্য হিসেবে কাজ করে, আর অন্যটি চোখের সামনে রাখা হয় যে লেন্সটি অভিনেত্রী হিসেবে কাজ করে। এখন আমরা এই যন্ত্রের বিবর্ধনের জন্য আমরা রাশিমালা তৈরি করব। এখন জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে কীভাবে বিবর্ধন ঘটে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব এবং সমীকরণ প্রদর্শন করব। এই যন্ত্রে একটি লেন্স ছিল অবিলক্ষ্য যা লক্ষ্যবস্তু সামনে থাকে, অন্য একটি লেন্স অভিনেত্র যা চোখের সামনে থাকে। এখন পিকিউ থেকে আলোকরশ্মি এসে একটি বিম্ব সৃষ্টি হয় যা P1 Q1। এটি অবিলক্ষের জন্য বিম্ব আর অভিনেত্রের জন্য অবাস্তব লক্ষ্যবস্তু হিসেবে কাজ করে, এবং P1 Q1 থেকে আলোকরশ্মি P লেন্স দ্বারা প্রতিসরিত হয়ে চূড়ান্ত বিম্ব P2 Q2 গঠন করে। তাহলে PQ লক্ষ্যবস্তুর চূড়ান্ত বিম্ব হবে P2 Q2। তাহলে এই যন্ত্রের বিবর্ধন ক্যাপিটাল M ইকুয়াল টু হবে P2 Q2 বাই PQ1, অর্থাৎ বিম্বের আকার বাই লক্ষ্যবস্তুর আকার। তবে এই বিম্বটা হলো চূড়ান্ত বিম্ব। এখানে দুইবার বিবর্ধন ঘটেছে, একবার ও লেন্সের জন্য আরেকবার ই লেন্সের জন্য। ও লেন্সের জন্য P1 Q1 বাই PQ এবং ই লেন্সের জন্য P2 Q2 বাই P1 Q1। এখন কাটাকাটি করলে আবার আগের মতো আমরা পাই। প্রথম ক্ষেত্রে বিবর্ধন M1 এবং দ্বিতীয় ক্ষেত্রে বিবর্ধন M2 ধরি। তাহলে বিবর্ধনের একটা সমীকরণ আমরা পেলাম, ক্যাপিটাল M ইকুয়াল টু M1 ইন্টু M2। লেন্সের সাধারণ সমীকরণ ওয়ান বাই ভি প্লাস 1 by u equals to 1 by f।
তাহলে অভিলক্ষের ক্ষেত্রে অর্থাৎ ও লেন্সের ক্ষেত্রে 1/vu প্লাস 1/u ইকুয়ালস টু 1/fu। এটা হলো ও লেন্সের ক্ষেত্রে বিম্বের দূরত্ব, ও লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর দূরত্ব, ও লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব। এই সমীকরণকে আমরা সিম্পলিফিকেশন করব। এখানে m1 ইকুয়ালস টু মাইনাস ভিউ বাই ইউ, এটা ও লেন্সের ক্ষেত্রে বিবর্তন। অনুরূপভাবে অভিনেত্রীর ক্ষেত্রে অর্থাৎ ই লেন্সের ক্ষেত্রে আমরা পাবো m2 ইকুয়াল টু মাইনাস ভিই বাই এফই। সুতরাং 1 নং থেকে লেখা যায় m ইকুয়ালস টু 1 মাইনাস ভিউ বাই এফও ইন্টু 1 মাইনাস ভিই বাই এফ। একে আরও লেখা যায় যেমন ইন্টু 1 মাইনাস, এরকম লেখা যায়। আরও লেখা যায় এই চূড়ান্ত বিম্বটি অবাস্তব বলে এই অবাস্তব বিম্ব দূরত্ব ঋণাত্মক হয় এবং এটি স্পষ্ট দর্শনের নিকটতম সৃষ্টি হতে হয়, নতুবা চোখে দেখা যাবে না। এই দূরত্ব ডি হলে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব, যা অবাস্তব। তো এই সমীকরণ থেকে আমরা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন বের করতে পারি। এখন আমাদের যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্য বা নলের দৈর্ঘ্য এল হলে তা হলো লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ উ থেকে ই এর দূরত্ব। তাহলে আমরা এদিকে দেখতে পাই ভিউ প্লাস ইউই। এই দুটি মান জানা থাকলে
আমরা নলের দৈর্ঘ্য বা যন্ত্রের দৈর্ঘ্য বের করতে পারব। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যৌগিক ও নিরীক্ষণ যন্ত্রের বিবর্ধন আমরা বের করতে পারবো সমীকরণ থেকে, তারপর নলের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। এখন আমাদের জানা দরকার যে যৌগিক ও নিরীক্ষণ যন্ত্র কোথায় ব্যবহৃত হয়। যে সকল বস্তুকে আমরা খালি চোখে দেখতে পাই না, যেমন কোনো কোষের পরীক্ষা করতে গেলে, কোনো রক্তের সেল পরীক্ষা করতে গেলে, কোনো জীবাণু পরীক্ষা করতে গেলে, তারপর কোনো মূলের অভ্যন্তরীণ অংশ পরীক্ষা করতে গেলে, পেঁয়াজের কোষগুলো পরীক্ষা করতে গেলে, কোনো কাণ্ডের অভ্যন্তরীণ অংশ পরীক্ষা করতে গেলে আমাদের এই যৌগিক ও নিরীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এই যৌগিক ও নিরীক্ষণ যন্ত্র তোমরা ল্যাবরেটরিতে দেখতে পাবে এবং তোমরা এসএসসি লেভেলও এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্র দেখে আসছো। আর সরল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে হাতের রেখাগুলো স্পষ্টভাবে দেখা যায়, এই জন্য হস্তরেখাবিদগণ এগুলো ব্যবহার করেন। তাছাড়া তুমি কোনো বইয়ের বা কোনো লেখা যদি স্পষ্টভাবে না পড়তে পারো, তখন যদি তুমি এই ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করো, তখন তুমি তা স্পষ্টভাবে দেখতে পাবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় যা ছিল আমরা আলোচনা করেছি। এতক্ষণ ধৈর্য ধরে তোমরা আমার ক্লাস অনুসরণ করেছ ও যারা আমার ক্লাস পর্যবেক্ষণ করেছেন তাদের সকলকে পুনরায় আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স চেম্বার ও ফেসবুক পেজ পদার্থবিজ্ঞানের সৌন্দর্যে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।